যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় মেয়াদে নতুন একটি সরকারি বিভাগের দায়িত্ব পাচ্ছেন টেসলা সিইও ইলন মাস্ক। ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি বিভাগের দায়িত্বে মাস্কের সঙ্গে থাকবেন সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী বিবেক রামাস্বামী। এদিকে নতুন প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে সাবেক জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা এবং ফক্স নিউজের উপস্থাপক পিট হেগসেতের নাম ঘোষণা করেছে ট্রাম্প শিবির। এ বিষয়ে আলোচনা করতে আমাদের সাথে যোগ দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর দেলোয়ার হোসেন। ডক্টর দেলোয়ার হোসেন, আপনাকে স্বাগত। প্রথমে জানতে চাইব, ট্রাম্প ফক্স নিউজের উপস্থাপক মেজর পিটার হেগসেতকে প্রতিরক্ষা মন্ত্রী করতে চাচ্ছেন। গুরুত্বপূর্ণ এই পদে তার নিয়োগ কতখানি মানানসই হবে? ধন্যবাদ আপনাকে। দেখুন, আমরা দেখছি যে ট্রাম্প তার যে দ্বিতীয় মেয়াদে যে বিপুল ম্যান্ডেট নিয়ে সে ক্ষমতায় এসেছে এবং যদিও জানুয়ারির 20 তারিখে তিনি দায়িত্ব গ্রহণ করবেন, কিন্তু এর মধ্যেই তিনি ক্যাবিনেটের গুরুত্বপূর্ণ পদগুলোতে ওনার মনোনীত ব্যক্তির নাম ঘোষণা করেছে এবং সেই ঘোষণাতে খুব একটা বিস্মিত হওয়ার নেই, এই কারণে যে ট্রাম্প নিজেও কিন্তু মেইন স্ট্রিম পলিটিক্সের বাইরে থেকে এসেছেন। 2016 সালে যখন উনি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হলেন, তখন কিন্তু বলা যায় যে ওয়াশিংটন ডিসির যে ট্রেডিশনাল যে পাওয়ার বেস তার বাইরে থেকে এসেছেন এবং সেটি শুধু যে ওয়াশিংটন ডিসি থেকে না, এমনকি রিপাবলিকান দলের এখন যিনি মধ্যমণি, সেই রিপাবলিকান দলে তাকে গ্রহণ করা হয়েছে আউটসাইডার হিসেবে। ফলে এবারে আমরা আগেও আমরা দেখেছি, এবারও আমরা দেখতে পাচ্ছি যে যাদেরকে মনোনয়ন দেওয়া হচ্ছে বিভিন্ন পদে, তারা যে অনেকেই আপনার পলিটিক্যালি যে সিজনড সেরকম না, কিন্তু যারা ট্রাম্পের প্রতি আনুগত্য বজায় রাখছে বা ট্রাম্পের যে আমেরিকা ফার্স্ট পলিসি সেটাকে স্ট্রংলি সাপোর্ট করেছে, এবং তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে গত 4 বছর ট্রাম্প ক্ষমতার বাইরে থেকে তার যে এক ধরনের দুর্দশা ছিল বা একটি কঠিন পরিস্থিতি মোকাবেলা করেছে, সেখানে কারা তার পাশে ছিল সেটি খুব গুরুত্বপূর্ণ। আমরা জানি যে ফক্স নিউজ বরাবরই রিপাবলিকানদের পক্ষে কথা বলে এবং বিশেষ করে ট্রাম্পের অন্যতম সাপোর্টার। এবং সেখানে আপনি যেটি বললেন যে যে পেট হেগসেত, যাকে মানে আপনার প্রতিরক্ষা মন্ত্রী করা হলো, শুধু তাই না, এমনকি ইসরায়েলের যে গুরুত্বপূর্ণ যে রাষ্ট্রদূত করা হলো আমেরিকার, যেটি খুবই গুরুত্বপূর্ণ মধ্যপ্রাচ্যের জন্য, তিনিও কিন্তু ফক্স নিউজে অনুষ্ঠান উপস্থাপনা করেন। ফলে আমরা দেখতে পাচ্ছি যে বয়সের দিক থেকে তরুণ, আবার অনেকেই যে ট্রেডিশনাল যে পলিটিক্স তার বাইরের থেকে আসছেন, এবং আবার অনেকে সিনিয়র পলিটিশিয়ানরাও আছে। ফলে একটা মিক্সড গ্রুপ অফ পিপল, কিন্তু তাদের মূল যে জায়গাটা সেটা হচ্ছে ট্রাম্পের সাথে তারা কতটা ঘনিষ্ঠ। এবং ট্রাম্প বলছেন যে তার যে আমেরিকা ফার্স্ট পলিসি, সেই পলিসিকে যারা ধারণ করেন, এবং তাদেরকে ট্রাম্প বলছেন যে আমেরিকা ফার্স্ট ফাইটার, মানে অর্থাৎ তার এই পলিসিকে ধারণ করবে এবং সেটি দেশে বিদেশে তুলে ধরবে, এবং সেখানে ট্রাম্প যেন তাদের উপরে সম্পূর্ণ আস্থা রাখতে পারে, সেই বিষয়গুলোর উপরে অনেক জোর দেওয়া হচ্ছে। ডক্টর দেলোয়ার, ট্রাম্পের ঘনিষ্ঠ ইলন মাস্ককে প্রধান করে সরকারি দক্ষতা নামের একটি নতুন মন্ত্রণালয় খোলার ঘোষণা এসেছে, এবং ইলন মাস্ক নতুন সরকার আসলে সেক্ষেত্রে কি ধরনের ভূমিকা পালন করবেন? দেখুন, এই যে মন্ত্রণালয় অথবা যে বিভাগটির কথা বলা হচ্ছে, ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি, এটি একেবারেই নতুন এবং এটি এখনো প্রতিষ্ঠিত হয়নি। এটা ট্রাম্পের ধারণা, উনি যখন দায়িত্ব নেবেন তখন থেকে এটি চালু হবে। কিন্তু এই এই মন্ত্রণালয়ের ধারণাটাই কিন্তু ইনোভেটিভ, এবং এটি ইলন মাস্ক থেকে এসেছে, এবং তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের যে 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 রাষ্ট্র ব্যবস্থা বা সরকার ব্যবস্থাতে ভূমিকা রাখতে চায়, এবং সেটি উনি পরিষ্কার করে বলেছেন। তো সেখানে এই নামটির মধ্যেই কিন্তু বোঝা যায় যে তা আসলে তারা কি করতে চায়। অর্থাৎ একজন ব্যবসায়ী হিসেবে, শুধু ব্যবসায়ী না, পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি এবং সফল ব্যবসায়ী হিসেবে উনি ভূমিকা রাখার চেষ্টা করবেন, এবং এই দক্ষতার জায়গাটাতে কিভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থানকে আরো আরো ভালো করা যায় সেই চেষ্টা করবেন। ডক্টর দেলোয়ার, ইউক্রেন যুদ্ধের সমালোচক সিনেটর মার্কো রুবিওকে পররাষ্ট্রমন্ত্রী করতে চাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেন সংকট নিয়ে তিনি কি ধরনের ভূমিকা রাখবেন? বিশেষ করে আমরা জানি যে ট্রাম্প কিন্তু নির্বাচনী প্রচারণায় বারবার বলেছেন তিনি যদি ক্ষমতায় আসেন তাহলে সাথে সাথে ইউক্রেন যুদ্ধ বন্ধ করে দিবেন। এটি একটি আরেকটি মধ্যপ্রাচ্য ইস্যু, বিশেষ করে ইরান ইস্যু বা এই গাজা এবং লেবানন ইস্যুতে তার ভূমিকা কি থাকতে পারে? এটি খুব গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আমরা জানি যে ট্রাম্পের বিদেশ নীতি বা তার যে পররাষ্ট্রনীতি, সেখানে ইউক্রেন যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের যে সংকট বা যে যুদ্ধ চলছে, এই দুটি বিষয় খুব গুরুত্ব পাবে। এবং সেখানে
মার্ক রুবিওর যে তার যে তাকে যে মনোনয়ন দেওয়ার মাধ্যমে আমরা লক্ষ্য করছি ইউক্রেন থেকে কিছুটা তারা মানে আসার সুযোগ দেখছে। কারণ আহ, ইতিপূর্বে বিশেষ করে বাইডেন প্রশাসনের সময় ইউক্রেনের পক্ষে যে সমস্ত প্রস্তাব নেওয়া হয়েছিল সেগুলো কিন্তু উনি সমর্থন করেছিলেন। তবে যুদ্ধের ব্যাপারে তার আলাদা দৃষ্টিভঙ্গি আছে, এবং সেখানে রিপাবলিকান কিংবা ট্রাম্পের যে দৃষ্টিভঙ্গি যে যুদ্ধ বন্ধ করা এবং ইউক্রেনের যে সাপোর্ট সেটিকে একটা জাস্টিফাই করা, সেটির ব্যাপারে উনি হয়তো চাপ সৃষ্টি করবেন। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে ইউক্রেন থেকে বা ইউরোপ থেকে যে প্রতিক্রিয়া আসছে সেটি কিছুটা তারা মানে মানে তারা আশার আলো দেখছে যে ইউক্রেনের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সমর্থনের যে মূল জায়গাটা, যে কোর যে জায়গাটা, সেটা হয়তো বজায় রাখার ক্ষেত্রে উনি কাজ করবেন। কিন্তু এই যুদ্ধের কিভাবে সমর্থন করবে এবং এই যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে, শান্তি প্রক্রিয়া, এইসব নিয়ে হয়তো মার্কো রুবিও আরো সক্রিয় ভূমিকা রাখতে পারেন। আর মধ্যপ্রাচ্যের ব্যাপারে এটি একটি হতাশাজনক আমরা বলবো, যে কারণ মার্কো রুবিও এই ইসরায়েলি সেটেলমেন্ট পলিসির অন্যতম সমর্থক, এবং বলা যায় যে ইসরায়েলের প্রতি তার যে সমর্থন এটা সবাই জানে। ফলে মিডল ইস্টের যে পরিবর্তন আমরা আশা করছি সেটি কতটা প্যালেস্টাইনিয়ানদের পক্ষে যাবে সেটি একটি বড় প্রশ্ন আমার আমার কাছে মনে হয়। এবং এই এই মনোনয়নের মাধ্যমে মধ্যপ্রাচ্যে আমরা অনেকটা ইসরায়েলের হাত আরো শক্তিশালী হবে বলে আমরা ধারণা করতে পারি। ডক্টর দেলোয়ার হোসেন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।